হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া উপন্যাস। লেখিকা ফারহানা নিজুম। পর্ব সংখ্যা 1। সদ্য বিয়ে করা এক ষোড়শীকন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নতুন বধূর মুখ দর্শন পর্যন্ত করেনি। ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ। হাত টেনে ধরল তাসফিনের। এটা কি করিস তুই তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পুরুষটি ভারী স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, করেছি বিয়ে। এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পল অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে এলো গাড়ির দিকে। সঙ্গী হলো তার ছোট ভাই সৌহার্দ্য শেখ। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব রুবেনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে, একবারের জন্য থামল না তা। বিয়ে বাড়িতে ইতিমধ্যেই কানাঘষা শুরু হয়েছে। নতুন বর এভাবে মেয়েকে ফেলে চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে? একের পর এক বাজে মন্তব্য শুনতে পাচ্ছে ফারহা আহমেদ। সদ্য মেহেদি হাতে রাঙার দিকে তাকিয়ে আছে ফারহা আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে 16। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসার পরপরই নিজের বিয়ের কথা শুনে চমকেছিল মেয়েটা। বড় মামা জয়নাল আহমেদের বন্ধুর ছেলে তাসফিন শেখ, ওনার মা রুবেনা শেখ, এবং এক দেখাতেই তাকে পছন্দ করেছে ফারহাকে। ছেলে 6 মাসে একবার বাড়ির মুখো হয়। এবারেও তাই হলো। ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগেছিল তাসফিন। এখনই সে বিয়ে নামক প্যারা নিতে চাচ্ছিল না। অথচ রুবেনা শেখ মানতে নারাজ। ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেন। নাওয়া খাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হলো তাসফিন। এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। এক, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সাথে সাথে সে সমুদ্রে ফিরে যাবে। রুবেনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না, কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে ফারহা। কান্নায় ভেঙে পড়তে চাইছে আখিদয়। টুপটাপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে রাঙা হাতের তালুতে। সে কাঁদছে তার ভাগ্য নিয়ে। এভাবে একটা মানুষ তাকে অপমান করলো। এটা কি হচ্ছে ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সভ্য। এক কথায় আমি মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদের কথায় নিজের ওপর হতাশ হচ্ছে জয়নাল আহমেদ। এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে। এটা কি হলো রিজওয়ান? তোর ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাইয়া, আমি বুঝতে পারিনি তাসফিন এরকম কিছু করবে। রুবেনা শেখ আকুতি স্বরে বললেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আরিফা আহমেদ, না, আমরা মেয়েকে পাঠাবো না ওখানে। রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা, এরকম করবেন না, ফারহা তো এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন। আরিফা আহমেদ শুনতে নারাজ, গম্ভীর স্বরে সাপ জানিয়ে দিল, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলে চলেই গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজ থেকে এসে মেয়ের হাত চায়, তবেই ফারহা যাবে, আর নয়তো না। চাপা দীর্ঘশ্বাস ফেলল রুবেনা শেখ। তাসফিন কবে ফিরবে তার নিশ্চয়তা নেই। সেখানে ফারহাকে এসে নিয়ে যাবে, সেটা ভাবা বিলাসিতা। আপা, আরেকটিবার কি ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ রইলেন। অর্থাৎ তিনি যা বলছেন তাই হবে। রাতের শেষ প্রহরে আকাশ এখনও ঘুমন্ত। কালচে নীল আধারে মোড় দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে। গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে উঠে, একটা হালকা নীলচে আভা, যেখানে অন্ধকারের গায়ে প্রথম স্পর্শ রাখল ভোর। ধীরে ধীরে সূর্যমামা উকি দিতে লাগলো। জানালার কাছে টাঙানো সফেদ পর্দা হাওয়ায় দুলছে। সাঁঝের এই ঈষৎ আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করছে ফারহার। সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল। উঠতে ইচ্ছে করল না তার। চুপটি করে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জড়ানো চোখের কাজল লেপটে আছে। রাতের ঘটনাটা মিটতে মিটতেই ভোরের প্রথম প্রহর। শেষবেলায় রুবেনা শেখ এসেছিল ফারহার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়েছিলেন ললাটে। ছোট করে বলেছেন, আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রত্যুত্তরে কিছু বললেনি ফারহা। রুবেনা শেখ বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদেছে ফারহা। লোকটি তাকে রেখে চলে যাবে, যেহেতু তাকে বিয়ে করেছিল কেন? মস্তিষ্ক জোরে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে। শেষমেশ একটু ঘুম লেগেছিল, অথচ ভোরের আলো ছুতে গিয়ে তার নেত্রপল্লব।
তন্দ্রা কেটে গিয়েছে তার। দরজা ঠেলে ভেতরে এলেন আরিফা আহমেদ, পিছন পিছন এলেন সাজ্জাতুল আহমেদ। পঙ্গুত্বের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে বসে। তারপরেও মেয়ের এমন অবস্থায় আসবেন না তা কি হতে পারে? মুখশ্রী জোরে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বুকটা হো হো করে কেঁদে উঠল আরিফা আহমেদের। সাজ্জাতুল আহমেদের বড় জয়নাল আহমেদ বলেছিলেন বলে আরিফা আহমেদ দ্বিমত করেননি বিয়েতে, এক বাক্যে রাজি হয়েছিল। কিন্তু শেষমেশ মেয়েটার কী অবস্থা হয়েছে? কাছে গিয়ে মাথা বক্ষে চেপে ধরেন তিনি। ফারহা, কষ্ট পাস না মা, দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। তাসফিন এসে তাকে নিয়ে যাবে, কথাটা বিশ্বাস করতে পারল না ফারহা। তবে সে আশাও রাখে না। চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাতুল আহমেদ। দেখ মা ফারহা, তুই এসব নিয়ে ভাবিস না অতটা। আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না, আজকেও ধরবি না। মৃদু হাসল ফারহা, স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল মুখে বলল, আচ্ছা মা বাবা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে? না তো। দেখো লোকটি ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি। তবে যদি কখনো ফিরে তখন কি হবে আমার জানা নেই। কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেব বা তা তো হতে পারে না। এই তো এসএসসির রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিফা আহমেদ। যাক, মেয়েটার মনের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো। আমার লক্ষ্মী মেয়েটা। ফারহা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো। অস্থির কণ্ঠে বলল, মা বাবা যাও, আমাকে এখন একটু বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেললেন আরিফা আহমেদ। সাজ্জাতুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলেন ফারহা বধূর সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না জানে না, অথচ তার নামে কবুল করেছে। আচ্ছা, লোকটা তাকে কি একবারও দেখেনি? হয়তো বা না। যদি দেখতো তাহলে কি চলে যেতে পারতো? পাশের ফোনটি তুলে নিজের দুটো ছবি তুলে রাখলো সে। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে তবে দেখাবে, বলবে, দেখুন আপনার জন্য বধূ সেজেছিলাম। কিন্তু আপনি তো তা দেখলেন না, আর আমাকে বধূ বেশি আপন করে নিলেন না। সকাল যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে, প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে। পাখিরা গান গায়, শীতল বাতাসের সতেজতা ভরে ওঠে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে। সালোয়ার স্যুট পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারহা। সঙ্গী আছে কলেজের বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা। কলেজে আজকে পরীক্ষা আছে দুজনের। আপাতত কলেজে যেতে হবে। দুদিন ধরে জ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারহা। এখন হাঁটতে হাঁটতে বইয়ের চোখ বোলাতে লাগলো। কী রে ফারহা, এখন কি পড়ছিস? স্নেহার কথায় দুম করে বইটা বন্ধ করে দিল ফারহা। পড়বো না তো কি করব? তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা 32 পাটি দাঁত দেখালো। পড়াশোনায় কোনো কালই মাথায় ঢুকে না। আর কলেজের গেটের কাছাকাছি আসা মাত্র নজরে এলো সায়র, তাদের ব্যাচমেট। সায়রকে দেখে নাক ছিটকায় ফারহা। যখনই দেখে তখনই বলবে, ও ফারহা, তোমার কি অবস্থা? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? ভেংচি কাটল ফারহা। সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে ওর কি? সবসময় ছুকছুক করে খালি। স্নেহা কোনোই দিয়ে ধাক্কা দিল ফারহাকে। ফিসফিসিয়ে বলল, ওই দেখ ফারহা, সায়র ভাইয়া। ফারহা ফের নাক কুচকে নিল। কিসের ভাইয়া? ওই স্নেহা। ও আমাদের বয়সী, বুঝলি? ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। সায়র শক্তপোক্ত এক যুবক, তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা তার ঠিক উল্টো মন। মেয়েটার গায়ে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারহা এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিল। সায়র অল্প বিস্তর দৌড়ে এগিয়ে এলো। এই ফারহা, চলে যাচ্ছ যে? ফারহা মেকি হেসে দেখিয়ে আওড়ালো, আরে যাচ্ছিলাম তো অফিস রুমে, আজকে ফি জমা দিতে হবে। সায়র হাসলো। হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফারহার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চল চল, দেরি হয়ে যাবে তো। ফারহা একই টুনে বলল, হ্যাঁ সায়র, আমার বরং আসি কেমন? আমাদের ফি দিয়ে আবার হলে খুঁজতে হবে। সায়র বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারহা। রাগে জল শক্ত হয়ে এলো তার। মস্তিষ্কে জানান দিল, সে তো এই মেয়েকে পটিয়েই ছাড়বে। অফিস রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেল ফারহা। সিট খুঁজে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আরও 30 মিনিট বাকি আছে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই স্নেহা, চল বাইরে যাই। নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা। এহেন মুহূর্তে ব্যাঘাত ঘটে বিরক্ত হলো বোধ হয়। যা তো এখন পারবো না। বগল দাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারহা।
বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ, তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূরে যেতেই নজর এলো ওদের এলাকার একটা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে ফারহার পানে। ফারহা ওনাকে দেখে কিছু বলল না, উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগলো। পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিস করে বলতে লাগলেন, এই তো সেই মাইয়াটা না যারে জামাই বিয়ে করে ফালাইয়া গেছে। অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহর হওয়া মাত্র রেগে ফেটে পড়ল ফারহা। পাঁচজোড়া থামে তাদের কথোপকথন চলছে। আরে হ্যাঁ, এই মেয়েটাই তো, দেখো কেমন নির্লজ্জের মতো করে ঘুরে বেড়াচ্ছে। ছি! চুপ থাকতে পারল না ফারহা। রাগে দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। সব পরের সমালোচনা না করে নিচের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানাঘুষা করতে শুনি, তাহলে চুলগুলো আর একটা মাথায় থাকবে না। মহিলা দুজন থতমত খেয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে চেয়ারম্যানের বউ বলে ওঠে, ছি ছি, কি বেহায়া মেয়ে গো তুমি, লজ্জা বলতে নেই কিছু? না নেই। মুখের ওপর উত্তর দিয়ে পা বাড়ায় ফারহা। পরীক্ষা দেবে না সে। 1 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। একটা অচেনা পুরুষ, যার জন্য আজকেও তাকে কথা শুনতে হয়। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেল না? ফারহাই বা কেন লোকটার নামে নাকফুল হাতে চুরি পরে বেড়ায়? ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারহা। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগলো তার পিছু পিছু। ফারহা বেরিয়ে গেল অনেক আগেই, তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারহা। বাড়ির কাজের মেয়ে সুরাইয়া আটকে উঠে দৌড়ে ভেতরে গেল। বড় চাচি, ও বড় চাচি, দেখা যাও ফারহা আপা কি করতেছে। বড় চাচি, ও বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ, সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শায়লা আহমেদ। সুরাইয়া চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষরা আপাতত কাজে বেরিয়েছেন। আরিফা সুরাইয়াকে এক ধমক লাগিয়ে বলল, কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়ে দেখো ফারহা আপা কী করতেছে। ফারহা নামটা শুনে বক্ষপৃষ্ঠে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বাইরে দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে লাগলো ফারহা। শায়লা তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরলো। ফারহা, এসব কি করতেছিস? বালতি ফেলে দিল শায়লা আহমেদ। আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালেন ফারহার গালে। কি করছিস এগুলো? 2 দিন হলো জ্বর কমেছে, আর তুই আজকে আবার এভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়ার ঠান্ডা পানি? নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারহা। বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো মাথা নাড়া দিচ্ছে। বিনা বাক্য ব্যয়ে গড়গড় করে বাড়ির ভেতরে পা রাখল সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। সালোয়ার স্যুট থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে মেঝেতে, তাও সে থেমে নেই। ওপরে সিঁড়ি বেয়ে দোতলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন, ফারহা তো শুধু শুধু এমন করবে না। শায়লা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল, সুরাইয়া পানিগুলো মুছে নে তো, এক্ষুনি তো চাচারা কাছ থেকে চলে আসবে। সুরাইয়া রাগলো, ইস, এই ফারহা আপার লাইগা তারে ডাবল কাম করতে হইতাছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া। রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারহা। বুকের ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি দেখে নিল, কত মানুষ চিনে নিল। পুরো জীবনটা তো এখনও বাকি আছে, কি কি দেখতে হবে আল্লাহ মালুম। উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারহা। বিছানায় মাথায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে হানা দিল আখিপটে। আরিফা আহমেদ উকিয়ে দিয়ে দেখে গিয়েছেন এক নজর মেয়েটাকে। মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করছেন না। স্নেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছে বন্ধ করে চলে গেল আরিফা আহমেদ। সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। ইতিমধ্যেই সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে বিশাল বিশাল ঢেউ। বাতাসের দাপটে সাগরের বুক চিরে উঠে আসছে একটু পর একটু। ঢেউগুলো একের ওপরের আছড়ে পড়ছে জাহাজের দিকে, যেন বিশাল জলদৈত্য নাচছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি যেখানে গোল্ডেন ব্রেড লাগানো, কাঁধে লাগানো ব্যাস লাগানো, হাতেও ব্যাস লাগানো, কালো রঙের পালিশ করা বুট জুতা পরা। ধীরে ধীরে জাহানের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ঈগল পাখির চক্ষুদয় আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কমান্ডার, আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে। তাসফিনের
আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন আরও একবার সমুদ্রবক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো। লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? মৃদু হাসল নাইম আহমেদ। কমান্ডার, আপনি চিন্তা করবেন না, এদিকটা বাকিরা সামলে নেবে। তাসফিন বিশেষ কিছু বলল না, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সে যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি হওয়ার পরেও সে অন ডিউটিতে ছিল। বারান্দার বড়ইগুলো বড় ডালায় টিপে টিপে ফাটিয়ে রোদে শুকাতে দিচ্ছে রুবেনা শেখ। গরম চলে আসতে খুব একটা বাকি নেই, তা তো আগে থেকে আচার বানিয়ে রাখতে চাচ্ছেন। আচারগুলো গরমে খেতে ভালোই লাগে। বড় আরেকটা ডালা নিয়ে ছাদে উঠে এলো নূপুর শেখ। এ নাও মা, বড় থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ। ভাগ্যক্রমে স্বামীর নামে শেখ রয়েছে, সাইফুল। স্বামীর নাম সাইফুল শেখ। নূপুর ও সাইফুল দুজনেই শেখ বাড়িতে থাকে। সাইফুলের আপন বলতে কেউ নেই, একটি ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো সে। রুবেনা শেখ নিজে পছন্দ করেছে সাইফুলকে, অতঃপর আয়োজন করে বিয়ের পর একটা ছোট ছেলে হয় তাদের। ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে। মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লেগেই থাকে। ছেলে মাহিনকে নিয়ে একা একা থাকতে হয় নূপুরের। রুবেনা নাতনিকে ভীষণভাবে মিস করেন। অতঃপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোরপূর্বক শেখ বাড়িতে নিয়ে আসেন। মাহিম ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত। নূপুর মায়ের পাশে বসলো। রুবেনা শেখের দেবর আলাপ শেখ আপাতত বাড়িতে নেই। ওনার স্ত্রী রাইমা শেখ রান্নাঘরে আছেন। আম্মু, ভাইয়া সকালে ফোন করেছিল, কথা বললে না যে? মুখ কুঁচকে নিলেন রুবেনা শেখ। তাসফিনের সঙ্গে কথা বলেন না তিনি আজ 1 বছর হলো। সেই ছেলেটা গিয়েছে, এরপর ফিরেনি। আজ যদি বিয়েটা মেনে নিত তাহলে তো মাহিনের মতো একটা বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি, তার মাও তেমন। ওর কথা একদম বলবি না নূপুর। সেদিন কি করেছিল ভুলে গেছিস নাকি? হেসে ফেলল নূপুর। আম্মু, এই জন্য তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না? দিব্যি তো সৌহার্দ্য, ভাইয়ার সঙ্গে কথা বলো। চুপ রইলেন রুবেনা শেখ। ঝুমুর কোথায়? ঝুমুর কলেজে গেছে। ঝুমুর, নূপুর এবং তাসফিন ভাই বোন। সৌহার্দ্য দেবরের বড় ছেলে, তাদের একটাই ছেলে। ফোনের টুংটাং শব্দ হওয়ায় মাত্র গামছায় হাত মুছে নিল নূপুর। চোখ দুটো তার চকচক করে ওঠে। নেও, এসে গেছে আবার ফোন, এই নাও কথা বলো। মুখ বাঁকিয়ে নেন রুবেনা শেখ। মায়ের বাচ্চা মুখ দেখে আবারও হেসে ফেলল নূপুর। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? তাসফিন গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডাররা। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়েছে তাসফিন। মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, মামার সাথে কথা বলবি না? মাহিন ছুটে এলো বলটা ফেলে, ছোট হাতে কানে ধরে ফোনটা। হ্যালো বড় মামা, কেমন আছো তুমি? আধো আধো কণ্ঠস্বর শুনে প্রশান্তি পেল তাসফিন। আমি ভালো মামা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো মামা। মামা, তোমার বোন আমাকে সব সময় বকে। নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে, তাও আবার নিজের পেটের সন্তান। থতমত খেয়ে গেল নূপুর। তাসফিন চমৎকার হাসলো। আচ্ছা মামু, আমি বাড়ি আসলে তোমার আম্মুকে বকে দেব। কান মলে দিল নূপুর। গাল ফুলিয়ে ফেলল মাহিন। আবারও একই সঙ্গে বলল, মামা আমাকে মারছে তো, তুমি আম্মুকে ফোন দাও তো, আমি বকা দিচ্ছি। চোখ মুখ আনন্দের ছড়াছড়ি মাহিনের। 5 বছরের ছোট ছেলেটা মাহিন। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিন ধমকে সুরে বলল, একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন চুপ কর। আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। বিষণ্ণতা ছেয়ে গেল নূপুরের মুখাবয়ব জুড়ে। নূপুর, জি? আম্মু কোথায়? পাশে বসে কথা শুনছে, ওনাকে ফোন দে। নূপুর ফোন এগিয়ে দিল রুবেনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না, তারপরেও জোরপূর্বক ফোন দিল নূপুর। কি? হেসে ফেলল তাসফিন। মায়ের অভিমানী কণ্ঠস্বর। ছেলে ফোরন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? একদম নাকামি করে কথা বলবি না তাসফিন। মায়ের রাগে মিশ্রিত কথা শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলেছে নাকি? এতটা রাগ করছেন কেন? তেতে উঠলেন রুবেনা শেখ। তোর মতো তোর বাপ না, তুই যে কেন এমন আলামালুম? একে তো নিজের বউকে ফেলে চলে গেলি, এখন আবার মস্করা করছিস আমার সাথে? বিয়ে করা নববধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয়। চোয়াল শক্ত হলো তাসফিনের। রাগল সে, তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে। এটা কি আমার দোষ আম্মু? তুমি বলে বিয়ে করতে,
করলাম বিয়ে, এখন যে সংসার করতে হবে এটা তো বলনি। রুবেনা শেখ দাঁতে দাঁত পিষলেন। 1 বছর ধরে বাড়ি ফিরলি না, যদি ফিরতি সংসারটা যদি করতি তাহলে আজকে মাহিনের মতো একটা বাচ্চা থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারলো না তাসফিন, সশব্দে হেসে ফেলল। তুমি আর বদলাবে না আম্মু। রুবেনা শেখ কিছু বলতে নেবেন তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আম্মু ফোন রাখছি কেমন, পরে কথা হবে। চট করে ফোন রেখে দিল তাসফিন। রুবেনা শেখ সন্দিহান দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে বললেন, ওর আবার কি হলো? হলুদ রাঙা শাড়ি, হাতে গায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানের পিঠে গুজে নিয়েছে অলকানন্দা ফুল। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসল ফারহা। বাধাই করে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, ওরে ফারহা, এ রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে, হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে। ইস! আয়নায় নিজেকে দেখে হাসল ফারহা। আজকে তার আর স্নেহা ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে উঁচু হিল জুতো পরে বেরিয়ে পড়ল ফারহা। দালানের কাছে আসা মাত্র পিছন ফিরে তাকালো। নবীন দাঁড়িয়ে আছে। ফারহা, কোথায় যাচ্ছিস? নবীন ফারহার বড় ভাই, বয়সের গ্যাপ 2 বছরের, শাইলা আহমেদের ছেলে। ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে, তুমি তো ছিলে না। আচ্ছা শুনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানে যাচ্ছি। পা ফেলে এগিয়ে এলো নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সাথে যাবে না? আরে ও তো বাইরে, এসে গেছি। দালানের কাছে দাঁড়ালো স্নেহা, সেও হলুদ রঙা শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, 2 রাজকন্যাকে মাশাল্লাহ সুন্দর দেখতে লাগছে। স্নেহা এবং ফারহা দুজনেই হাসলো। নবীন নবীন ফোন বের করে দুজনে ছবি তুলল। পকেটে ফোন গুজে বলল, চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি। ফারহা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরও ফ্রেন্ড থাকবে, ওদের সাথে নিতে হবে। তাহলে তোমার দেরি হবে, আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে না নাকি? কষ্ট হবে না বুঝি? সশব্দে হেসে ফেলল নবীন। ফারহার গাল টেনে বলল, ওরে পাকা বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আর হ্যাঁ সাবধানে যাবি কিন্তু। ফারহা হেসে ওপর নিচ মাথা দোলায়। অতঃপর স্নেহা আর ফারহা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনছে, এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ ওনার বড় রিসোর্টে নাকি নেভির কমান্ডাররা উঠেছে। নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণস্পর্শ করলো ফারহার। থমকালো তার হৃদয়স্পন্দন, পা জোড়া থামলো তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কী রে, থেমে গেলি কেন ফারহা? দেরি হচ্ছে তো। ফারহা চুল নড়ল না, দাঁড়িয়ে রইল ঠায়। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলেছে নিজেদের মতো। স্নেহা পিছনে ফিরে ফারহার দিকে এগিয়ে গেল। ফারহা, কী রে, কী হয়েছে? ওষ্ঠধয় তিরতির করে কাঁপছে ফারহার। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার? তুই শুনলি স্নেহা ওরা কি বলল? স্নেহা ভ্রু কুঁচকে নিল। হ্যাঁ শুনলাম তো, রফিক আজাদ ওনার রিসোর্টে কমান্ডাররা উঠেছে, তাতে তোর কি হলো? ফারহা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার প্রয়োজন নেই, আগে সঠিকটা জানার প্রয়োজন আছে। না, বলেছিলাম যে এর আগে তো কখনো আমার স্বচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি, তাই ভাবছি ফেরার সময় যাব। কি বলিস? স্নেহা চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারহা বিরক্ত হলো। তো কি হবে গেলে? হাঁটতে লাগলো ফারহা। স্নেহা দ্রুত গতিতে পা বাড়ায়। এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস? কিচ্ছু হবে না রে, তুই যাবি কিনা বল। অজ্ঞাত যেতে হবে স্নেহাকে, কিছু করার নেই, আপাতত যেতেই হবে। আকাশের নীলিমায় সূর্যের মেঘমাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার পরে তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট, ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেইস লাগানো। পকেটে হাত গুজে রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছে তাসফিন শেখ। রিসোর্টের পিছন দিক থেকে নারকেল গাছের বাগান। ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তে মেঘ ঢেকে গেছে। আকাশ পানে এক পল বৃষ্টি ফেরায় তাসফিন। বাগানের দিকে কারো পায়ের খচখচানি শব্দ শুনে কান খাড়া করে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন। হলুদ রঙের আঁচড় নজরে এলো তার। ঈগল চক্ষুদায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারহা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে, নেভিদের দেখবে বলে। অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতো জোড়া সমস্যা করলো। একটা জুতোর হিল ভেঙে গেছে, সেটা তুলতে ব্যস্ত সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা। আকস্মিক তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় সে। স্নেহা, ফারহা পালা পালা। ফারহা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়ে
তার নরম তুলতুলে হাতখানা। ঠিক তৎক্ষণাৎ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তা ঘন শব্দ তুলে মাটিতে স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে। বৃষ্টি যেন ধরণীতে সতেজ করে তুলছে। ব্যস্ত ধুলাবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটা। কে তুমি? আবারও একই কণ্ঠস্বর। এবার ফিরে তাকালো ফারহা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন বুক ধুক করে উঠল তাসফিনের। ওষ্ঠাধর আলাদা হয়ে এলো, হাতের বাঁধন হলো ঢিলে।